কতদিন ধরে চলবে এই যুদ্ধের এখনো পর্যন্ত কেউ সেভাবে বলতে পারছে না যে কতদিন পর্যন্ত আসলে যেতে পারে। কিন্তু তারপর একটি হিসাব দেওয়া হচ্ছে যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ দেশটির অর্থনীতিতে সর্বোচ্চ $210 বিলিয়ন পর্যন্ত ক্ষতির কারণ হতে পারে এমন পূর্বাভাস দিয়েছেন আর্থিক বিশ্লেষক কেন্ট স্মেটার্স। তিনি বহুল ব্যবহৃত পেন ওয়ার্টন বাজেট মডেলের পরিচালক। এই বিষয়টি আসলে অনিশ্চয়তার দিকে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় নতুন নতুন যে আমরা জায়গাগুলো দেখছি বা হামলাগুলো ছড়াচ্ছে তা থেকে ভূ রাজনৈতিক একটি প্রভাব তো নিশ্চয়ই পড়তে যাচ্ছে? ভূ রাজনৈতিক প্রভাব তো অনেক দিন থেকে আছে। ইরানের সঙ্গে যে সংঘাত এবং মধ্যপ্রাচ্যের যে সংঘাত, সেই সংঘাত তো বহুদিন ধরে ভূ রাজনৈতিক প্রভাব বিস্তার করছে। এটা আরো বাড়বে, এটাকে এসকেলেশন বলে, এটা আরো ঘনীভূত হবে, আরো বেড়ে যাবে। কিন্তু খরচ তো যুদ্ধে থাকবেই এবং খরচ করার সক্ষমতা অবশ্যই আক্রমণকারীদের বেশি, কারণ তারা পৃথিবীর অর্থনৈতিক পরাশক্তিও। এবং আপনি যদি বিবেচনা করেন তাহলে দেখবেন যে এই যে দুইটি দেশ, এই দুইটি দেশের মধ্যে মিত্রতা অত্যন্ত প্রবল। ফলে এরা আবার পৃথিবীর অর্থনীতিকে অন্যভাবে নিয়ন্ত্রণ করে। যেমন যে দেশটি মধ্যপ্রাচ্যে, ইসরায়েল, তারা কিন্তু পৃথিবীর ব্যাংকিং, অর্থনীতির একটা বৃহৎ জায়গাতে তাদের বিনিয়োগ, এইসব জায়গাতে তাদের বৃহৎ প্রভাব আছে। ফলে যুদ্ধ চালিয়ে যাওয়ার আর্থিক সক্ষমতা বেশি আক্রমণকারীদের, কিন্তু ওদের খরচও বেশি। এই কারণে যে তাদের যেসব অস্ত্র বলেন বা তাদের যেসব খরচ বলেন, এই সব কিছুই আক্রান্ত ইরানের চাইতে বেশি। কারণ ইরানের তো স্থলযুদ্ধ করতে হচ্ছে না, কিন্তু আমেরিকানদেরকে পুরো পৃথিবী জুড়ে ঘাঁটি মেনটেন করতে হয় এবং তাদেরকে সৈন্য পাঠিয়ে রেখে দিতে হয় এবং এদেরকে প্রচুর বেতন দিতে হয়। এদের এক একজন সৈন্যের জীবন রক্ষার্থে তাদের যত ধরনের গেজেট ব্যবহার করতে হয়, আক্রান্ত পক্ষ, তারা যেহেতু দুর্বল, তাদের সৈন্যদের জীবন নিয়ে তারা এই পরিমাণ খরচ করে না। ফলে শুধু যুদ্ধেরই প্রতিরক্ষা খরচই তাদের অনেক বেশি। তাদের স্যাটেলাইট পালতে হয়, তাদের জাহাজ পালতে হয়, তাদের গোয়েন্দা পালতে হয়, তাদের অস্ত্রগুলি সব অধিক ব্যয় করে বানাতে হয়, কেননা তাদের নিজস্ব তৈরিকৃত অস্ত্র আসলে রাষ্ট্র তৈরি করে না, ডিপ স্টেটের জন্য না, রাষ্ট্র তৈরি করে না। হ্যাঁ, এরা তৈরি করে হচ্ছে তাদের যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আছে, অর্থাৎ তাদের যে সামরিক শিল্প আছে, সেই শিল্প এগুলো তৈরি করে। এগুলো কিন্তু ব্যক্তি মালিকানাধীন। ফলে যুদ্ধের যে কোনো প্রফিট এই পুঁজিবাদী দেশ, বিশেষ করে এই পশ্চিমা দেশগুলিতে, তাদের ব্যবসায়ীদের কাছে যায়। ফলে এই যুদ্ধটা চালানোর সক্ষমতা ততদিনই তাদের থাকবে যতক্ষণ পর্যন্ত ব্যবসায়ীদের অর্থে টান না পড়বে এবং যতক্ষণ পর্যন্ত এই খরচ তারা বহন করতে পারবে। এখন আপনার কি মনে হয় যে আসলে যুক্তরাষ্ট্র কি কতদিন আসলে এটি টানবে, বা সে কি আসলে পিছু হটার জন্য কোনো চিন্তা ভাবনা কি করছে কিনা? সে কতদিন টানবে, এর চেয়ে বড় বিষয় হচ্ছে তার মিত্ররা কতদিন তার এই পাশে দাঁড়িয়ে এই যুদ্ধকে সহ্য করবে। কেননা তার পকেটে টান না পড়লো, তার মিত্রদের পকেটে তো টান পড়বে। যেমন দুবাই হচ্ছে একটা ট্যুরিস্ট এরিয়া, দুবাইয়ের কিন্তু রপ্তানি পণ্য নাই ওই অর্থে। দুবাই হচ্ছে একটা জায়গা যেখানে এটা একটা হাব, যেখানে এশিয়াতে যারা সাপ্লাই চেন মেনটেন করে, এশিয়ার একটা অংশে সাপ্লাই চেন মেনটেন করার জন্য দুবাইয়ের পোর্ট, দুবাইয়ের গুদাম বা স্টোরেজ সিস্টেম, দুবাইয়ের ফ্রি জোন, এগুলাকে ব্যবহার করে। ফলে দুবাইতে যদি ট্যুরিস্ট আসা কমে যায়, দুবাইতে যদি লোকজন থাকতে না চায়, দুবাইতে যদি জাহাজ আসা যাওয়া কমে যায়, তাহলে বিপদে পড়বে দুবাই। দুবাই কিন্তু তেল সমৃদ্ধ দেশ না। আরব আমিরাতের কথা যদি চিন্তা করেন, তারা মধ্যপ্রাচ্যই একটি মানে ইউএই যেখানে আছে, তো সেইখানে যদি আপনি চিন্তা করেন আবুধাবি আবার কিছু তেল বিক্রি করে। আবার যদি আপনি ছোট ছোট স্টেটগুলোর কথা চিন্তা করেন, তারা আবার পর্যটনের উপর নির্ভরশীল। আবার আপনি যদি বাহরাইনের কথা চিন্তা করেন, বাহরাইনেরও একই অবস্থা। তারপরে যদি আপনি এই পাশে আসেন সৌদি আরবের একটা বড় ব্যবসা হচ্ছে হজ, এবং হজের মাধ্যমে তারা প্রচুর আয় করে। তারা তো শান্তিতেই ছিল আসলে মধ্যপ্রাচ্যের, হঠাৎ যুদ্ধ, বিমান চলাচল যে বন্ধ হচ্ছে, যেমন কাতারে বিমান চলাচল যে বন্ধ হচ্ছে, দোহাতে বিমান যাচ্ছে না, এটা ক্ষতিকার হবে কাতারে। তো এই মিত্রগুলি একটা সময় বলবে যে এই যুদ্ধ যদি তুমি করো, আমার এই যুদ্ধ করার সক্ষমতা আমার নাই, আমি এই যুদ্ধের মধ্যে থাকতে পারবো না।